ফাঙ্গাল আচ্ছা। বেশি ব্যবহার করে মানে কোন মানে ফাঙ্গাল মনে করেন দাউদ হয়েছে, দাউদ কিসের জন্য হচ্ছে? ফাঙ্গাল ইনফেকশন না, তাহলে এখানে আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ব্যবহার করবো। মানে ফাঙ্গাল লোকে ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গালের ছত্রাকের কারণে যে রোগগুলো হবে সেখানে আমরা কি দিব? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিব। স্যার একটা বিষয় স্যার, ফাঙ্গাল ইনফেকশনের সাথে কি এই ইয়াগুলো থাকে অ্যান্টি হেলমেন্টিক কৃমির সাথে কি থাকতে পারে দাউগুলোতে? দেখেন কৃমির ওষুধগুলো হচ্ছে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, তাই না? অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ বলতেছি না, ঠিক আছে? অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগের ভিতরে একটা হচ্ছে অ্যান্টি হেলমেন্টিক, এটাকে আমরা বলতেছি। এখন বুঝেন, যদি আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগে যদি নিশ্চিতভাবে বুঝি যেটা অ্যান্টি ফাঙ্গাল মানে ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটা হচ্ছে, তাহলে ওইখানে আমি সর্বোচ্চ দিতে পারি কি একটা ফাঙ্গাল ড্রাগ সাথে একটা স্টেরয়েড। কারণ কি ওখানে ইনফ্লামেশন হচ্ছে না, ইনফ্লামেশনটা দূর করার জন্য স্টেরয়েড দিতে পারি, কিন্তু এটা লোকাল হিসাবে। আর সিস্টেমিক ড্রাগ হিসাবে আমি শুধু খেতে পারি কি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগে, ঠিক আছে? যদি আমার এরকম হয় যে প্রোটোজোয়াল ইনফেকশনের কারণে কি স্কিন ডিজিজ হচ্ছে, যেমন আমার পেটের ভিতরে যদি অনেক বেশি কৃমি থাকে তাহলে কি কিছু পয়জন আমার ব্লাডে ছড়ায় যেতে পারে, তাই না? অথবা আমার যদি সিভিয়ার কনস্টিপেশন থাকে, কনস্টিপেশনের কারণে কি হতে পারে? বিভিন্ন রকম চর্মরোগ হতে পারে না? এই টাইপের সমস্যার জন্য ওই যে প্রোটোজোয়াগুলোকে মারার জন্য কি আমরা কি অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ ব্যবহার করতে পারি। তবে এটার জন্য আপনাকে সবসময় কি আলাদা ড্রাগই দিতে হবে। তার মানে আমার শুধু মূল বিষয়টা কি দুইটা জিনিস। এক নম্বর, রোগটা কেন হচ্ছে, রোগের কারণটা কি, তাই না? কেন হচ্ছে মানে তো কারণ কি। একটা রোগ যদি হয় রক্তের পয়জনিংয়ের জন্য, তাহলে মূল কথাটা কি, রোগের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রক্তের পয়জনিংটা বন্ধ করা। এখন পয়জনিংটা বিভিন্ন কারণে হতে পারে। একটা পয়জনিংয়ের কারণ হতে পারে কি কনস্টিপেশন। বলতেছি স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্রন টাইপের যে রোগগুলা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কজেস থাকে কি কনস্টিপেশন, ঠিক আছে? তাহলে রোগের আপনারা পড়ছেন ওই সময়, তাই না? প্রত্যেকটা রোগের একটা কারণ ছিল, কারণগুলো ধরে আপনাকে কি করতে হবে, চিকিৎসা করতে হবে। ড্রাগগুলো আমি দিব শুধু কারণের জন্য, যে এটা ভাইরাসের কারণে হচ্ছে তাহলে ভাইরাল ড্রাগ দিব, এটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে তাহলে আমি ব্যাকটেরিয়াল ড্রাগ দিব, এটা প্রোটোজোয়ার কারণে হচ্ছে তাহলে আমি প্রোটোজোয়াল ড্রাগ দিব। প্রোটোজোয়ার মধ্যে আবার ভেরিয়েশন আছে। প্রোটোজোয়ার মধ্যে ম্যালেরিয়া হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, হেলমেনথিয়াসিস হতে পারে, তাই না? তারপরে শুধুমাত্র ইয়ার প্রোটোজোয়াগুলো হতে পারে, অ্যাবডোমিনাল প্রোটোজোয়াগুলো হতে পারে, ডায়রিয়া ডিসেন্ট্রির কারণ যেগুলো, ঠিক আছে? তাহলে কি রোগ হচ্ছে, সেই রোগের কারণ কি, সেই কারণের জন্য কোন ওষুধ ব্যবহার করা লাগবে, এইটুকুই মাথায় থাকতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে সেফুরক্সিম কোন রোগের জন্য ব্যবহার করা লাগবে, আপনি কি বলবেন? তাহলে আপনি প্রথমে কি বলবেন যে সেফুরক্সিম ইজ অ্যান্টিবায়োটিক, সেফুরক্সিম হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা ব্যাকটেরিয়া জনিত যে কোনো রোগ অথবা কোনো রোগে যদি ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা থাকে, সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা সেফুরক্সিম ব্যবহার করতে পারি। এখন যদি জিজ্ঞেস করি 5টা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলেন, না বলতে পারলে তো সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ পড়াই নিয়ে আসছি না, যে আপনাদের 15টা করে ব্যাকটেরিয়াল ডিজিজের কথা মনে আছে, যে 15টা ব্যাকটেরিয়াল ডিজিজ, 15টা ভাইরাল ডিজিজ, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল না? ঠিক আছে, একটু খেয়াল করে করতে হবে, কারণ কি একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি যদি আগেরটা ভালো না পড়েন পরেরটাতে কি হবে, কিছু না কিছু সমস্যা হবে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের আজকে নতুন অধ্যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগে। আচ্ছা, আমরা তার আগে একটু ছোট ছোট কোশ্চেনগুলো জিজ্ঞেস করি, দেখি তো কি অবস্থা আপনাদের। বলেন সানোয়ার স্যার, বলেন সেফুরক্সিম এবং ক্লাভিরোনিক অ্যাসিড একসাথে কেন ব্যবহার করা হয়? ক্লাভিরোনিক অ্যাসিড কোন গ্রুপের ওষুধ? ক্লাভিরোনিক অ্যাসিড কোন গ্রুপের ওষুধ? পেনিসিলিন গ্রুপের ভিতরে ক্লাভিরোনিক অ্যাসিডে কি সিলিন আছে? শাহজাদ সাহেব বলেন। ক্লাভিরোনিক অ্যাসিড কেন ইউজ করা হয়? স্পেশালি এটাতে এটা স্ট্রেংথ আরো বাড়ায়, বৃদ্ধি করে। কিভাবে করে? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, প্রশ্নটা বুঝছেন? এটা কেন আমি সেফুরক্সিমের সাথে ব্যবহার করতেছি? এটা স্যার আমি স্যার আরেকবার বলছি, বিটা ল্যাকটামেজ যে রিসেপ্টরের সাথে বসতে এটা বাধা দেয়। বিটা ল্যাকটামেজ নামে কোনো রিসেপ্টর আছে, পেনিসিলিন বাইন্ডিং বিটা ল্যাকটামেজ এনজাইমকে ওখানে বসতে বাধা দেয়। তার মানে কি
যে আমাদের অ্যান্টিবায়োটিকগুলা, বিশেষ করে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলা, ঠিক আছে, যখন ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হয়ে যায়, রেজিস্ট্যান্স হওয়ার মূল কারণই হচ্ছে এনজাইমটা। এনজাইমের নাম কি? বিটা ল্যাকটামেজ। এখন এই বিটা ল্যাকটামেজের এনজাইমের জন্য কি ব্যাকটেরিয়াটা শক্তিশালী হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, আগে কি অ্যান্টিবায়োটিক শক্তিশালী ছিল, ব্যাকটেরিয়া কি ছিল? দুর্বল ছিল। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াটাকে কি করতো? মেরে ফেলতো। বাট এখন কি বিটা ল্যাকটামেজ নতুন একটা অস্ত্র আবিষ্কার করছে তারা। সেই অস্ত্রটার নাম কি? বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ অস্ত্রের কারণে কি হচ্ছে? অ্যান্টিবায়োটিক দুর্বল হয়ে গেছে, ব্যাকটেরিয়া কি হয়ে গেছে? শক্তিশালী হয়ে গেছে। এখন অ্যান্টিবায়োটিক আর ব্যাকটেরিয়া মারতে পারছে না। তাহলে আমার কাজ কি করতেছে? আমি অ্যান্টিবায়োটিকের সাথে আমি ওই যে অস্ত্রের কারণে কি সে শক্তিশালী হয়ে গেছে, সেই অস্ত্র নষ্ট করার কি উপাদান আমি অ্যান্টিবায়োটিকের সাথে দিয়ে দিচ্ছি। তাহলে ওই উপাদানটা যাবে, ওই ব্যাকটেরিয়ার অস্ত্রটাকে নষ্ট করে দিবে। আলটিমেটলি ব্যাকটেরিয়া আমার আগের মতো দুর্বল হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক কি ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। তাহলে আমরা সহজভাবে কি বলতে পারি যে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের মূল কারণ হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম। ঠিক আছে, আর ক্লাভিলোনিক অ্যাসিড, সালব্যাকটাম, ট্যাজোব্যাকটাম এগুলো হচ্ছে কি? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ঠিক আছে, সেই জন্য বিটা ল্যাকটামেজ ইনহিবিটর জাতীয় ড্রাগ বা এই জাতীয় ড্রাগ যদি আমরা বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করি, তাহলে কি অ্যান্টিবায়োটিকের শক্তি বেড়ে যাবে। তার মানে কি? তার ইফিকেসি বেড়ে যাবে, তাই না? তার ইফিকেসি বেড়ে যাবে, তার রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। তার মানে ব্যাকটেরিয়ার শক্তি কি হবে? কমে যাবে। ঠিক আছে, এখন যদি প্রশ্নটা উল্টা করে করি যে সালব্যাকটাম, ট্যাজোব্যাকটাম, ক্লাভিলোনিক অ্যাসিড কেন অ্যাজিথ্রোমাইসিনের সাথে ব্যবহার করা হয় না? Why clavulanic acid not used with azithromycin? এনজাইম বলেন কেন? না এটা বাংলায় বললে জিরো পাবেন, জিরো। বুঝে ঠিক শুদ্ধটা বলতে হবে। কি বললাম? আমরা কিছুক্ষণ আগে যেটা বলছি আপনারা মনে করে শুনে নিন। বলছি কি যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলাই শুধু বিটা ল্যাকটামেজ এনজাইমে কি হয়? রেজিস্ট্যান্স হয়। অ্যাজিথ্রোমাইসিন কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক? এজিথ্রোমাইসিন হচ্ছে ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক। তাহলে এরা তো বিটা ল্যাকটামেজ এনজাইমে রেজিস্ট্যান্স হবেই না। তাহলে রেজিস্ট্যান্স যদি না হয়, অযথা আমি কিসের জন্য ওষুধটা দিতে যাব? কথা বুঝেন নাই? যে আমার বিটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে রেজিস্ট্যান্স হচ্ছে কারা? বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। তার মানে আমি কি পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোপেনাম, মোনোব্যাকটাম সবগুলোর সাথে কি ওই বিটা ল্যাকটামেজ এনজাইম দিতে পারি, তারা ইনহিবিটর দিতে পারি। বাট আমি সিপ্রোফ্লক্সাসিন, ফ্লোরোকুইনোলন, টেট্রাসাইক্লিন এদের সাথে তো এটা দিব না, কারণ ওইটা আলাদা গ্রুপের ড্রাগ। আলাদা গ্রুপ হওয়ার কারণে ওই গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো কি হয় না? বিটা ল্যাকটামেজ দিয়ে রেজিস্ট্যান্স হয়ই না। ঠিক আছে, মনে করেন আমার ক্লাভিলোনিক অ্যাসিড, সালব্যাকটাম, ট্যাজোব্যাকটাম নাই, তাহলে আমি বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম না, এগুলো ব্যাকটেরিয়াকে ছেড়ে দিব। তখন ব্যাকটেরিয়াকে মারার জন্য আমি ম্যাক্রোলাইড ব্যবহার করবো, ব্যাকটেরিয়াকে মারার জন্য আমি ফ্লোরোকুইনোলন ব্যবহার করবো, তাই না? ওকে, তাহলে এখন দেখেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ কি আমরা গত ক্লাসে পড়াইছিলাম? তার আগের ক্লাসে পড়াইনি, তাই না? ওকে, তাহলে দেখেন ড্রাগ ফর আমরা সহজভাবে বলতেছি ড্রাগ ফর ডাইজেস্টিভ ডিসঅর্ডার। ঠিক আছে, আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে আসছি, ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি ডাইজেস্টিভ সিস্টেম কি কি থাকে, তাই না? ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট কয়টা, ডাইজেস্টিভ সিস্টেমের পাথওয়ে কি, স্টোমাকের পার্ট কয়টা, এগুলো আমরা পড়ে আসছি না ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে আমরা কি পড়লাম? ডাইজেস্টিভ সিস্টেমে কি রোগ হয়, ডাইজেস্টিভ সিস্টেমের যে রোগগুলা হয় সেই রোগগুলোর জন্য যে ড্রাগগুলো ব্যবহার করা হচ্ছে, ওই ড্রাগগুলোকে আমরা কি বলতেছি? ড্রাগ ফর ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ওষুধগুলোর নাম দেখে আমরা বুঝবো এটা কোন সিস্টেমে কাজ করবে? ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করবে। ওকে, এখন একটা জিনিস বলেন, মানে আমরা যখন এই ড্রাগগুলো ইউজ করতেছি আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের কিছু কিছু ড্রাগ আছে শুধুমাত্র নির্দিষ্ট সিস্টেমে কাজ করে। যেমন আমরা যদি অ্যাজমা কোন সিস্টেমের রোগ? রেসপিরেটরি সিস্টেম। তাহলে অ্যাজমার ড্রাগগুলো শুধু কোথায় কাজ করবে? রেসপিরেটরি সিস্টেমে কাজ করবে। গ্যাস্ট্রাইটিস কোন সিস্টেমের রোগ? ডাইজেস্টিভ সিস্টেমের রোগ। তাহলে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এগুলো কোথায় কাজ করবে? শুধুমাত্র কি ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করবে। তাহলে কিছু কিছু ড্রাগ আছে সিস্টেম ওরিয়েন্টেড, কিছু কিছু ড্রাগ আছে কি সিস্টেম ওরিয়েন্টেড, ওই নির্দিষ্ট সিস্টেম ছাড়া অন্য কোনো জায়গায় কাজ করবে না। ঠিক আছে, আবার কিছু কিছু ড্রাগ আছে কি
সিস্টেম ওরিয়েন্টেড না, সকল সিস্টেমের জন্য। যেমন আমার যদি নিউমোনিয়া হয় তাহলেও আমি অ্যান্টিবায়োটিক খাবো। আমার যদি কি হেলিকোব্যাক্টর ইনডিউস কি হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, ডিউরেনাল আলসার হয়, তাও আমি অ্যান্টিবায়োটিক খাবো। আমার যদি কি হয়, ওই রিউমেটিক ফিভার হয়, তাও আমি অ্যান্টিবায়োটিক খাবো। তার মানে কি ব্যাকটেরিয়া দিয়ে হওয়া শরীরের যে কোনো রোগ, যে কোনো সিস্টেমে হওয়া রোগের জন্য আমরা কি ইউজ করব? অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কি সকল সিস্টেমে কাজ করে, আর যে ড্রাগগুলো সকল সিস্টেমে কাজ করবে সেই ড্রাগের সাইড ইফেক্টগুলো কি হবে? একটু বেশি হবে না? ওকে, এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক সকল জায়গায় কাজ করতেছে, ব্যথার ওষুধগুলো সেম। যেমন NSAID, ঠিক আছে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো। এই নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলোরও কি একটা বৈশিষ্ট্য যে তারা কি করবে, মনে করেন ব্যথা আপনার হাঁটুতে আছে তাও ভালো করবে, এখানে কোনো আছে তাও ভালো করবে, মাথায় আছে তাও কি ভালো করবে। তাহলে ব্যথা শরীরে যে জায়গায় হোক, কোনো সিস্টেম ওরিয়েন্টেড না, ব্যথা যেখানে হবে সেখানে কি করবে, সে কাজ করবে। তাহলে সব ড্রাগ কি এরকম? সব ড্রাগ কিন্তু এরকম না। কিছু ড্রাগ সিস্টেম ওরিয়েন্টেড, কিছু ড্রাগ কি নন সিস্টেমিক, এরা সকল সিস্টেমের জন্য কি প্রযোজ্য। যেমন আপনি যখন ভিটামিন খাবেন, আমরা ভিটামিন রিলেটেড কোনো ড্রাগ আপাতত পড়াচ্ছি না, কিন্তু যখন ভিটামিন খাবেন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো কি কোনো নির্দিষ্ট সিস্টেমের জন্য? ওভারঅল বডি ফাংশনের জন্য, তাই না? কিন্তু আমি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাই তাহলে কি আমার অ্যাজমা কমে যাবে? গ্যাস্ট্রিকের ওষুধ খেলে অ্যাজমা কমে না। আবার যদি অ্যাজমার ওষুধ খাই তাহলে কি গ্যাস্ট্রিকের ব্যথা কমে যাবে? কমে যাবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো কিছু ড্রাগ সিস্টেম ওরিয়েন্টেড, কিছু ড্রাগ কি একেবারে সিস্টেম ওরিয়েন্টেড না। ঠিক আছে, সবগুলো ড্রাগ কিন্তু আমরা সিস্টেমেই দিচ্ছি, সিস্টেমিক সার্কুলেশনে দিচ্ছি, তাই না? মানে ব্লাডে দিচ্ছি, বাট কোনো ড্রাগ সবগুলো সিস্টেমে কাজ করতেছে ব্লাডের মাধ্যমে, কোনো ড্রাগ কি সুনির্দিষ্ট সিস্টেমে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা দেখি ডাইজেস্টিভ সিস্টেমে কোন কোন ড্রাগগুলো কাজ করে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে হওয়া ডিজিজগুলো আমাকে মাথায় রাখতে হবে। ডাইজেস্টিভ হওয়া সিস্টেমে হওয়া ডিজিজগুলোর ভিতরে প্রথমে ছিল পেপটিক আলসার ডিজিজ, এরপরে কি ছিল? ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, তারপরে কি ছিল? কনস্টিপেশন, তাই না? কনস্টিপেশন। এখন ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, কনস্টিপেশন, এই প্রত্যেকটা রোগের ভিতরে কিছু লক্ষণ আছে, প্রত্যেকটা রোগের ভিতরে কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলোকে আমরা অনেক সময় রোগ হিসাবে চিহ্নিত করি। কি কি লক্ষণ আছে? যেমন প্রত্যেকটাতে কি হয়? অ্যাবডোমিনাল পেইন হতে পারে না? অ্যাবডোমিনাল পেইন হতে পারে। প্রত্যেকটাতে কি হতে পারে? নাউসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এগুলো হতে পারে না? হতে পারে কি না? এখানে কি কোলাইটিস হতে পারে, এন্টারাইটিস হতে পারে, প্রোক্টাইটিস হতে পারে, ইনফ্লামেশন যেগুলো আমরা পড়ছি। তাহলে সবগুলোই কি কখনো লক্ষণ হিসাবে, কখনো মূল রোগ হিসাবে কি এটা হতে পারে। তাহলে এই সকল রোগের জন্য আমি যে ওষুধগুলো ব্যবহার করব, সবগুলো ওষুধ কোন সিস্টেমে কাজ করবে? ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করবে। ওকে, তাহলে আমরা প্রথমে আসি পেপটিক আলসার ডিজিজটা। পেপটিক আলসার ডিজিজ কেন হয় এটা আমরা বলছিলাম সংজ্ঞার ভিতরে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেনের রিঅ্যাকশনে কি তৈরি হয়? পেপসিন তৈরি হয়। এই পেপসিন প্রোটিন জাতীয় খাবারগুলোকে ডাইজেস্টের জন্য ব্যবহার করা হয়, আর আমাদের স্টোমাকের ভিতরে মিউকাস লেয়ারটাও প্রোটিন জাতীয়। তাহলে যখন আমরা এক্সেসিভ মানে কি এই জিনিসটা প্রোডাকশন হয়, আমরা যখন হেয়ার অ্যান্ড দেয়ার খাবার খাই, আমাদের যখন খাবারে কোনো কন্ট্রোল থাকে না, খাবারে যখন অনিয়ম থাকে, ঝাল বা ভাজা পোড়া জাতীয় খাবার বেশি খায়, ঠিক আছে, যদি কোনো নির্দিষ্ট ব্যাকটেরিয়া এগুলোকে কি খাবার হিসেবে ব্যবহার করে, তখন আবার কি হয়? গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। তাহলে গ্যাস্ট্রিক আলসারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত অর্গান হচ্ছে স্টোমাক, তাই না? সরাসরি সম্পর্কযুক্ত কি আর কি? স্টোমাক। এইটুকু তো বুঝি, ঠিক আছে? সরাসরি সম্পর্কযুক্ত অর্গান হচ্ছে স্টোমাক। এখন স্টোমাকের ভিতরে কি তৈরি হয়? HCl, তাই না? স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিকারী একটা সেলের নাম হচ্ছে প্যারাইটাল সেল। তাহলে একটা মাত্র সেল, যে সেল থেকে স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, সেই সেলটার নাম হচ্ছে কি? প্যারাইটাল সেল। এইটুকু তো ক্লিয়ার? এইটুকু আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়া, সেকেন্ড সেমিস্টারে পড়া, একত্র করলে থার্ড সেমিস্টারে আসবে। ঠিক আছে, আপনারা যদি এগুলো পারতেন তাহলে আমাকে এত বকবক করতে হতো না, আমরা সরাসরি কি ওষুধে চলে যেতে পারতাম। ক্লিয়ার তো এটা?
তাহলে আমরা দেখতেছি প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে স্টোমাকের ভিতরে আসতেছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পেপসিনোজেন কোথা থেকে তৈরি হয়? পেপটিক অর্চিড সেল থেকে, তাই না? পেপটিক অর্চিড সেল থেকে কি তৈরি হয়? পেপসিনোজেন তৈরি হয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন এই দুটো রিঅ্যাকশন করে কি তৈরি করে? পেপসিন। এই পেপসিন কি করে? স্টোমাকের যে মিউকাস লেয়ার আছে এই মিউকাস লেয়ারটাকে নষ্ট করে দেয়। অথবা এর ভিতরে যদি একটা ব্যাকটেরিয়া থাকে, হেলিকোব্যাক্টর পাইলোরি, স্টোমাকের কি হবে? হ্যাঁ, স্টোমাকের এই যে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। অথবা আমরা যদি NSAID খাই উইদাউট অ্যান্টি আলসারেন্ট, এরাও কি করবে? আমাদের মিউকোসাল প্রোটেক্টিং প্রোস্টাগ্ল্যান্ডিনগুলোকে নষ্ট করে দেবে। আলটিমেট কথা কি? গ্যাস্ট্রিক আলসার হবে। আমি যদি বেশি রাত জাগে স্টেরয়েডাল ড্রাগ খাই, আয়রন ট্যাবলেট খাই, আমরা কারণগুলো সবই কিন্তু করছি, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের কি হতে পারে? গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা হতে পারে। তাহলে যতগুলাই হচ্ছে প্রত্যেকটার জন্য মূল দায়ী জিনিস কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? এইবার আমরা ধরবো কাকে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ধরবো, একদম এমন ভাবে ধরবো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, যদি রোগী খাবার মেনটেন না করে, নর্মাল লাইফ লিড না করে, তাহলে সারা জীবন ধরেই থাকতে হবে, ছাড়া আর যাবে না। ঠিক আছে, তাহলে রোগীর হ্যাবিট চেঞ্জ করতে হবে। এগুলো বিহেভিয়ারাল ডিজিজ। একটা মানুষ যদি নিয়মিত সুন্নত তরিকায় খাবার খায়, না তার স্বাস্থ্য বেশি হবে, না তার ওজন বেশি হবে, না তার কি বিভিন্ন রকম বিহেভিয়ারাল ডিজিজ হবে। আমরা ডাইরেক্টলি বলতেছি একটা কথা, যে আপনি দেখেন কিটো ডায়েট আমাদের জন্য খারাপ না। কিটো ডায়েটের কথা যদি আমরা বলি, এটা কি আমাদের জন্য খারাপ না। বাট কিটো ডায়েটের একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে আপনাকে এমনভাবে দুর্বল করে ফেলবে যে আপনি কি স্বাভাবিক কাজকর্ম ভালো করে কি করতে পারবেন না। একইবারে আপনি কি হয়ে যাবেন? শারীরিকভাবে উইক হয়ে যাবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি যদি কিটো ডায়েটে যান তাহলে শারীরিকভাবে উইক হয়ে যাবেন। পরবর্তী লাইফে আপনার কি হতে পারে? বিভিন্ন ধরনের ডিজিজ, ইভেন কি গাউটি আর্থ্রাইটিস থেকে শুরু করে অন্যান্য ডিজিজগুলোও কি আপনার হতে পারে। এর থেকে ভালো কি? আপনি যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে কনসার্ন থাকেন, আপনার যদি মনে হয় যে আপনার স্বাস্থ্যটা বেড়ে গেছে, আপনার যদি মনে হয় আপনার হাইট অনুযায়ী ওয়েট একটু বেশি, তাহলে প্রথম থেকেই আপনি একটু কি হয়ে যান? সচেতন হয়ে যান। কারণ প্রথম থেকে সচেতন না হলেই বিপদ। ঠিক আছে, যখন এটা ডেভেলপ করে ফেলে তখন সচেতন, মানে এটাকে মেনটেন করা কঠিন। বাট প্রথম থেকে যদি সচেতন হন তাহলে কিন্তু এটা অত কঠিন বিষয় না। কিসের জন্য আমরা এটা বলতেছি? কারণ হচ্ছে বুঝেন, আমাদের সুন্নত তরিকা খাবারের দুইটা খাবারের কথা আমরা জাস্ট বলি। প্রথম সুন্নত তরিকা খাবারের ভিতর কি বলছে? যে আপনি কখনো স্টোমাককে টান টান করে খাবেন না, শটান টাইপের খাবার খাওয়া যাবে না, তাই না? এখন আজকে বিরিয়ানি আছে 5 প্লেট খেয়ে ফেলছি, এইটা কোনো খাওয়ার ভিতরে পড়বে না। আপনার ভালো খাবার থাক, খারাপ খাবার থাক, পছন্দের খাবার থাক, অপছন্দের খাবার থাক, আপনাকে অবশ্যই পেটের 1 ভাগ ফিল আপ করতে পারবেন। 1 ভাগ পানি, 1 ভাগ কি খালি রাখতে হবে। আপনার যেন অনুভূতিটা থাকে ক্ষুধা, পেট যেন পুরোপুরি না ভরে যায়, তাহলে কখনোই কি হবে না? আপনার শরীরে মেদ ভুঁড়ি বা এই টাইপের স্বাস্থ্য কি কখনো ডেভেলপ করবে না। 2 নাম্বার আরেকটা সুন্নত তরিকা আসে। দেখেন, আমরা যে খাবারের প্ল্যানিংটা করি, সেই প্রত্যেক প্ল্যানিংয়ে আমাদের কি হয়? মানে আমাদের সুন্নত যেভাবে আমাদের নবীজি বলছে, আমরা ঠিক তার উল্টাটাই করি। কিরকম করি? নবীজি বলছে কি যে সকালে ভারী খাও, দুপুরে মাইল্ড, রাতে একেবারে কি হালকা পানি জাতীয়। আমরা কি করি? সকালে খাই না, দুপুরে মোটামুটি, রাতে যত পারি একদম কি পেট ছেড়ে দিয়ে খাই। বাঙালি কখনো সব না খেয়ে থাকে, বাঙালি খাতেই থাকে। ঠিক আছে, তাহলে পুরো উল্টা করতেছি না। রাতে আমাদের ডাইজেশন সবচেয়ে স্লো হয়। আপনি যখন ঘুমায় যান ভালো করে ডাইজেশন হয় না, ডাইজেশন সবচেয়ে স্লো হয়। এই সময় প্রচুর ফ্যাট কি হবে? রক্তের ভিতরে চলে যাবে, খুব ভালো ডাইজেশন হবে না আপনার খাবারগুলো, খাবার অপচয় হবে। আবার কি ওই রক্তে ফ্যাট ডেভেলপ করবে। আবার চিন্তা করেন, যদি কারো ফ্যাট ডেভেলপ করে, পেটের মধ্যে গুলি চলে আসছে অলরেডি বড় একটা, বা শরীরে কি স্বাস্থ্য চলে আসছে, মনে রাখবেন এই স্বাস্থ্য, এই যে ফ্যাট, বেলি ফ্যাট, এই বেলি ফ্যাট ইটসেলফ এ অর্গান, এটা একটা অর্গান হয়ে গেছে তখন। ঠিক আছে, নিজেকে সে কি মনে করে? আপনার শরীরের একটা অর্গান। এখন কেউ কি নিজের অস্তিত্ব নষ্ট করতে চায়? কেউ নিজের অস্তিত্ব নষ্ট করতে চায় না। যখন এই বেলি ফ্যাট ডেভেলপ করবে, বেলি ফ্যাট কি যাবে? যে আমার শত্রু কে আছে, আমার শত্রুগুলাকে সবসময় আমি কি করব? দমন করব। বেলি ফ্যাট সবসময় এটা যাবে। ঠিক আছে, তার শত্রু একটা জিনিস, টেস্টোস্টেরন হরমোন। ঠিক আছে,
যদি আপনার টেস্টোস্টেরন হরমোনের মানে কি সিক্রেশন ভালো থাকে তাহলে বেলি ফ্যাট কি টিকতে পারবে না। তখন বেলি ফ্যাট প্রথম কি কাজ করবে, আপনার টেস্টোস্টেরনের মাত্রা কি কমাই দিবে। আর টেস্টোস্টেরনের মাত্রা কমাই দিলে আপনার পুরুষালিত ব্যবহার, পৌরসত্ব দীপ্ত, এটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, অনেক ভুঁড়িওয়ালা মানুষ খুব বেশি সেক্সুয়ালি অ্যাক্টিভ ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ কি, তার টেস্টোস্টেরন হরমোন কম। কারণ এই বেলি ফ্যাট কি চায়, নিজে নিজে চায় যে ওর টেস্টোস্টেরন হরমোন না তৈরি হোক, কারণ ওই হরমোনই কি করে পারে, এটাকে বার্ন করে দিতে পারে। 2 নম্বর জিনিস করবে ফিজিক্যাল এক্সারসাইজ। ও জানে খুব ভালো করে যদি আপনি একটু এক্সারসাইজ করেন তাহলে কি ওর অস্তিত্ব শেষ। ও কি করবে, আপনার ভিতরে এমন অলসতা, এমন জড়তা এনে দিবে যে আপনি 2 দিন এক্সারসাইজ করার পরে 2 মাস কোনো খবর থাকবে না, এটা মনেই থাকবে না যে এক্সারসাইজ করতে হবে আপনাকে। এটা বেলি ফ্যাট নিজে করবে। ঠিক আছে, দেখেন শারীরিক পরিশ্রম এবং খাবার যদি সুন্নত তরিকায় খান, আপনার এক্সট্রা ফ্যাট ডেভেলপ করার কোনো কারণ নাই। ঠিক আছে, আর আমরা যখন এটা কিন্তু সঠিক স্যার, আমি বলি আমার মাঝখানে কয়েক মাস আগে মুড়ি অনেকটা বাড়ছে, পরে আমি কী করলাম, খাওয়া অল্প করে দিই। আমার ওয়াইফ অনেক পিড়াপিড়ি করে, বোন পিড়াপিড়ি করে, অনেক চেষ্টা করে, আমি খাই না কিছু, খাওয়া অল্প করে খেয়েছি, কোনো কিছুই না, এখানে ব্যায়াম ব্যায়াম কোনো কিছু না, অত বুড়ি কমে গেছে। আপনি বলেন, আপনি ভাত পরিমাণ মতো খান, আপনি নির্দিষ্ট করে নিয়েন না। আপনি মনে মনে ভাবেন যে আমার শরীরের এতটুকু মানে 3 ভাগ থাকার মানে 1 ভাগ ভাত দিয়ে যদি ভরি 2 চামচ ভাত লাগবে, আপনি ঠিক 2 চামচ ভাতই নেবেন, প্রয়োজনে তরকারি বেশি খান। ঠিক আছে, ভাতটা আপনি কি ফিক্সড করে নেন যে আমি 2 চামচ ভাত খাবো, কি সকালবেলা, দুপুরবেলা কি 1.5 চামচ খাবো, রাতের বেলায় খাবোই না ভাত, আমি কি জুস বা এই জাতীয় দুধ টুধ রুটি টুটি, একটা রুটি কি দুধ দিয়ে একটা রুটি খেতে পারি। আপনি মনে রাখেন, আপনি খেজুর খান। সুন্নত তরিকা খাবারগুলো আছে না, দেখবেন নবীজি পছন্দ করতে এরকম 10-12টা খাবারের লিস্ট এমনি পাওয়া যায়। ওই খাবারগুলো কি বেশি খান, ওই খাবারগুলো একটু ফ্যাটযুক্ত না, তরমুজ ফ্যাটযুক্ত না, আনার ফ্যাটযুক্ত না, খেজুর ফ্যাটযুক্ত না। ঠিক আছে, বাট কি শক্তিবর্ধক, মধু ফ্যাটযুক্ত না, তাই না, কিন্তু কি শরীরে শক্তি দেওয়ার জন্য যথেষ্ট। মধু তো এখন অরিজিনাল মধু নাই, অরিজিনাল মধু নাই, আবার অরিজিনাল মধু আছেও। আচ্ছা, আপনাকে বুঝতে ঠিক হবে। আছে, অরিজিনাল মধু নাই, আবার অরিজিনাল মধু কি আছেও। হ্যাঁ, কারণ কি, অরিজিনাল মধু না থাকলে মানুষ মধু খাচ্ছে কিভাবে। এখন কথা হচ্ছে বাইরে যে মধুগুলো এখানে কমার্শিয়াল তৈরি করে, সুন্দরবনের মধু, এটা অরিজিনাল দিলে কত টাকা দাম হইতে পারে। ঠিক আছে, এখানে বোঝাই যাচ্ছে, তাই না। আবার সরিষার মধু চাষ করে না, দেখা যায় সরিষার সিজনে, শুরু করে 2200 টাকা দাম। মানে 200 টাকা বোঝেন এই সরিষার সিজনে সরিষার মধুগুলো আসবে, এগুলো কি আপনার ভেজাল মধু মনে হয়, আপনি সরিষা দিয়ে থেকে কি ডাইরেক্টলি কালেক্ট করতে পারেন, দামও খুব বেশি হবে না। ওকে, তাহলে একটা জিনিস ক্লিয়ার তো, যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট সরাসরি খাবারের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, সো আপনাকে খাবারটাকে অবশ্যই কি মেনটেন করতে হবে নিজে থেকেই। আপনার রুগীদেরকে এগুলো কি বলতে হবে যে ভাই আপনার খাবার ঠিক করেন, না হলে হবে না। আপনি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় সকালে নাস্তা করবেন, এটা কোনো খাবারের মধ্যেই পড়ে না, তাই না। রাত্রে ঘুমানোর কথা তাড়াতাড়ি, আমরা কি সবচেয়ে বেশি যত লেটে ঘুমানো যায় মানে স্টাইল হয়ে গেছে, আরে আমি তো 4টা পর্যন্ত জাগি প্রতিদিন, মানে এটা গর্বের সাথে বলে। এটা কতটা মূর্খতা এটা তার মধ্যে আসেই না, বরং যে এটা তার অহংকার, আমি 4টা পর্যন্ত জাগতে পারি। আর একদিন যদি বলে আমি তো 8টা-9টার দিকে ঘুমাই, 8টা-9টার দিকে ঘুমাই যাস, মানে তুই কি এই জগতের মানুষ। অথচ দেখেন আমরা এমন একটা সমাজে বাস করতেছি যে সমাজে কি যেটা হওয়া উচিত ওইটা করাটা লাগে কি বোকামি, যেটা হওয়া উচিত না এটা করাটা লাগে কি শিক্ষিত, মানে মডার্ন, তাই না। আপনি মেয়েদের বলবেন যে তোমরা কম কাপড় পরে বের হও না, বোরকা পরে বের হও বা পর্দা করে বের হও, হ্যাঁ কোন জগতে আছেন। কিন্তু দেখেন হওয়া উচিত কি ছিল, হওয়া উচিত ছিল যে তাদের স্বতন্ত্রতা বজায় রাখা, তাই না। একটা পুরুষ যেভাবে চলতেছে সেভাবে যদি চলতাম, পুরুষ আর নারীর প্রতি তো পার্থক্য থাকবে না, তার স্বতন্ত্রতা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, সে সহজলভ্য হয়ে গেল, বাজারের পণ্যের মতো হয়ে যাবে ধীরে ধীরে। আপনি কি মনে করেন যে মেয়েদের এই খোলামেলা ভাবটা কি মেয়েদের সম্মান বাড়াচ্ছে? যদি এটা মনে করেন তাহলে বিশাল বোকামি করছে। আসলে তো কমাইতেছে। ঠিক আছে, এখন যারা কি বাজারের পণ্যের মতো হয়ে যাবে, সহজ অ্যাভেলেবল। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমাদের মূল জিনিসটা কি, খাবার, তাই না। এই খাবার হজম করার জন্য কে কাজ করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ কি আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, এখন শুধু খাবার কন্ট্রোল কি যথেষ্ট না, এর সাথে আমাদের কি করতে হবে, যেটাই খাবারকে মানে গ্যাস্ট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা পেপটিক অ্যাসিড তৈরি করছে তাকে দমন করতে হবে। দমন করার জন্য 2 ধরনের ওষুধ। এক ধরনের ওষুধ হচ্ছে কি
মানে অ্যাসিড নিউট্রালাইজার কি? ঠিক আছে, অ্যাসিড নিউট্রালাইজার। অ্যাসিড নিউট্রালাইজার মানে কি? সরাসরি যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডটাকে কি বানিয়ে দিবে? হাইড্রোক্লোরাইড পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যাসিডটাকে পানি করে দিতে পারে এক শ্রেণীর ওষুধ। তার মানে পেটের ভিতরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড জমে গেছে, এটাকে পানি করে দিতে পারে কে? অ্যাসিড নিউট্রালাইজার। এই অ্যাসিড নিউট্রালাইজার কারা? যারা অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড গ্রুপের ওষুধগুলোর কাজ কি? পেটের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা জমে আছে ওইটাকে কি করে দিবে? পানি করে দিবে। বের করে দিবে না, পানি করে দিবে। কারণ অ্যান্টাসিডগুলো হচ্ছে ক্ষার, আর পেটের মধ্যে আছে অ্যাসিড। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ আর পানি তৈরি হয়। তাহলে পেটের অ্যাসিডগুলোকে পানি করার জন্য যে ওষুধগুলো আমরা খাই সেই ওষুধগুলোর নামই হচ্ছে কি? অ্যান্টাসিড। এখন কথা হচ্ছে আপনি অ্যান্টাসিড খেলেন, অ্যান্টাসিড খেলে কি হলো? পেটের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো সব কি হয়ে গেল? পানি হয়ে গেল আর লবণ হয়ে গেল। এখন এই পানি লবণের কারণে আপনার পেটের জ্বালাপোড়া ভাব কমে গেল, কিন্তু কথা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিকারী সেলটা তো এখনো রয়ে গেছে। তাহলে ওই সেল থেকে এখনই কি হবে? আবারও হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে ভরে যাবে। তাহলে প্রথম দিকে যদি নিউট্রালাইজেশনই হয়, পরে কিন্তু আর নিউট্রালাইজেশন হবে না। পরে নিউট্রালাইজেশনের সাথে সাথে সিক্রেশনও কি করতে হবে? একটা জিনিস স্যার, অ্যান্টাসিডটা স্যার কি বললেন, এটা কি ক্ষার না? অ্যান্টাসিড ক্ষার জাতীয় ওষুধ, সবগুলো হাইড্রোক্সাইড, তাই না? হাইড্রোক্লোরাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি সব ক্ষার না? হাইড্রোক্লোরাইড অ্যাসিডটা আমাদের কি এটা? এটা দেখেন, এটা হচ্ছে অ্যাসিড HCl। অ্যাসিডের বৈশিষ্ট্য কি? হাইড্রোজেন আয়ন থাকে। ক্ষারের বৈশিষ্ট্য কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারের বৈশিষ্ট্য হাইড্রোক্সাইড আয়ন থাকবে। এই হাইড্রোজেনটাই হাইড্রোক্সাইড আয়নের সাথে মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই ক্লোরিনটা অ্যালুমিনিয়ামের সাথে মিলে কি তৈরি করবে? লবণ তৈরি করবে। আচ্ছা, তাহলে প্রথম ওষুধটার নাম কি হলো? অ্যাসিড নিউট্রালাইজার, তাই না? এখন এই অ্যাসিড নিউট্রালাইজারের সাথে আমাকে দিতে হবে কি? যারা অ্যাসিড সিক্রেশন কমাতে পারে। দুই শ্রেণীর ড্রাগ কি করতে পারে? অ্যাসিড সিক্রেশন কমাতে পারে। এক শ্রেণীর ড্রাগকে আমরা বলি H2 রিসেপ্টর ব্লকার। কি বলি? ব্লকার। আরেক শ্রেণীর ড্রাগকে আমরা কি বলি? EPI, প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে এই দুইটা গ্রুপের ড্রাগ কি করে? স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল সেল থেকে বের হয়ে আর যেতে দিবে না। তাহলে কি স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমতে থাকবে, তাই না? তাহলে আমি অ্যান্টাসিড, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা গ্রুপের ওষুধ। আমি চাইলে তিনটাও কি একসাথে ব্যবহার করতে পারি। আমি অ্যান্টাসিড ব্যবহার করতে পারি, রেনিটিডিন ব্যবহার করতে পারি, ওমিপ্রাজল ব্যবহার করতে পারি, একসাথে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ এক একটা এক এক জায়গায় কাজ করবে। কিন্তু আমি কখনোই ওমিপ্রাজল আর প্যান্টোপ্রাজল একসাথে ব্যবহার করবো না, রেনিটিডিন আর ফ্যামোটিডিন একসাথে ব্যবহার করবো না। ঠিক আছে, অ্যান্টাসিড একই গ্রুপের দুইটা ওষুধ একসাথে কি করবো না? ব্যবহার করবো না। বাট আলাদা আলাদা গ্রুপের ওষুধগুলা কি আমি ব্যবহার করতে পারি। ক্লিয়ার তো এটা? আচ্ছা, এখন আমি যদি এইটুকু বুঝে থাকি তাহলে H2 রিসেপ্টর ব্লকার কি কি ড্রাগ আছে আমরা একটু দাগাই দিয়ে একই সাথে পড়াগুলো শেষ হয়ে যায়। তাহলে প্রথম গ্রুপের যে ড্রাগগুলো আছে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার। তাহলে কি কি আছে? অ্যান্টাসিড। অ্যান্টাসিডের ভিতরে পড়বেন 2 নাম্বার থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত সিমিথিকন। প্রথমটা অ্যান্টাসিড, তারপর অ্যান্টাসিড প্লাস। 2 নাম্বার 3 নাম্বার স্যার প্রথম থেকে স্যার আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে 2 নাম্বারটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লাগবে না। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 2 3 4 5। হ্যাঁ, 4 5 6। লাস্টেরটা বাদ, প্রথমটা বাদ। এরপরে দেখেন এই লাস্টে শুধু আরেকটা ভাবে লিখে রাখেন, শুধু সিমিথিকন, প্লাকল ড্রপ, তাই না? শুধু সিমিথিকন, এই যে সিমিথিকন লেখা আছে এটাকে শুধু আলাদা ভাবে লেখেন। তাহলে এখানে টোটাল ওষুধ হচ্ছে কয়টা? 7টা। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সিমিথিকন, এটা হচ্ছে অ্যান্টাসিড প্লাস। মেগালপ্রেট যুগ কি? শুধু মেগালপ্রেট। এরপর মেগালপ্রেট যুগ সিমিথিকন। তারপর হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট যুগ সোডিয়াম অ্যালজিনেট। এরপর শুধু সিমিথিকন, শুধু সিমিথিকন। আমাদের জন্য এই আছে প্লাকল। হ্যাঁ, প্লাকল কি আপনাদেরই? আমাদের হলো আচ্ছা, প্লাকল মানে স্কয়ারের না? আচ্ছা, তাহলে কি সিমিথিকন ক্লিয়ার একটু? তা এই ড্রাগগুলো আমরা কিসের জন্য ব্যবহার করি? অ্যাসিড নিউট্রালাইজেশনের জন্য। এরপরে দিছি আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বন্ধ করতে পারে। এই টাইপের ওষুধগুলো কি কি হবে?
H2 receptor blocker, proton pump inhibitor. H2 receptor blocker কারা? Cimetidine, famotidine, nidotidine, ranitidine. Proton pump inhibitor, omeprazole, esomeprazole, pantoprazole, lansoprazole, dexlansoprazole সবগুলোই কি PPI গ্রুপের ড্রাগ। তাহলে এই তিনটা গ্রুপ বুঝতে পারছেন কিনা? এই তিনটা গ্রুপের ওষুধগুলো আমরা একটা ওষুধ কিসের জন্য ব্যবহার করতেছি? পেট এখন জ্বলতেছে, আমি অ্যান্টাসিড খাবো, জ্বলা শেষ। কিছুক্ষণ পরে আবারও তো কি হবে? তৈরি হবে না? তাহলে তৈরি হওয়াটা বন্ধ করতে হবে। তৈরি হওয়া বন্ধের জন্য আমি কি দিতে পারি? যদি অল্প তৈরি হয় রেনিটিডিন, খুব বেশি তৈরি হলে কি ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ঠিক আছে? আবার আমি কি অ্যান্টাসিড আর ওমিপ্রাজল একসাথে ব্যবহার করতে পারি, অ্যান্টাসিড আর কি রেনিটিডিন একসাথে ব্যবহার করতে পারি। কারণ কি অ্যান্টাসিড কি করবে? অ্যাসিড নিউট্রালাইজ করবে। রেনিটিডিন কি করবে? অ্যাসিড সিক্রেশন 70% কমাবে। আর প্যান্টোপ্রাজল কি করবে? 100% কমাবে। পিপিআই গুলা প্রায় 100% কি কমাই দিতে পারে। তাহলে এই গ্রুপের একদম সবচেয়ে পটেনশিয়াল ওষুধ হচ্ছে কি ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। কিন্তু পটেনশিয়াল ওষুধ হলেও দেখেন যদি কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি এখানে চলে আসে, স্টোমাকের মধ্যে যদি চলে আসে, এটাকে কিন্তু কিছুই করতে পারবে না ওমিপ্রাজল, তাই না? কারণ এটাই তো আর কিছু করার আছে। এটাকে করার জন্য কি করতে পারেন? অ্যান্টাসিড খেতে পারেন, পানি খেতে পারেন। পানি খেলেও কি হবে? অ্যাসিডটা লঘু হয়ে যাবে, তাই না? অনেকে দেখেন না পানি খায় আর হাঁটে, পানি খায় আর হাঁটে। একসাথে তিনটাও ইউজ করা যাবে। দেখেন H2 রিসেপ্টর কাজ, প্রোটন মানে H2 রিসেপ্টর ব্লকার যারা, তারা কাজ করবে কোথায়? H2 রিসেপ্টরে। যারা প্রোটন পাম্প ইনহিবিটর, তারা কাজ করবে কোথায়? প্রোটন পাম্পের, হাইড্রোজেন, পটাশিয়াম, ATPase এনজাইমে। তাহলে আলাদা আলাদা জায়গায় কাজ করলে তো সমস্যা নাই, তাই না? একটা আরেকটার কাজকে বিরক্ত না করলে হয়, ঠিক আছে? মনে করেন আমি ওকে এদিকে টানতেছি, ও আরেকজন ওইদিকে টানতেছে, ও তো মাঝখানে রয়ে যাবে, ঠিক আছে? এখন একজন আমি ওকে টানতেছি, আরেকজন ওকে টানতেছে, তাহলে কি দুইজনকে দুই দিকে নিয়ে চলে যাবে। আচ্ছা, লাস্ট ওয়ান, এই যে আমাদের যে মিউকাস লেভেলটা আছে, তাই না? মিউকাস মেমব্রেন আছে না ভিতরে? এই মিউকাস মেমব্রেনকে প্রোটেক্ট করার জন্য এক ধরনের ড্রাগ আছে, যারা এই মিউকাস মেমব্রেনের উপর এক ধরনের আবরণ ফেলে দেয়, ফলে মিউকাসের ক্ষতিটা কি এত দ্রুত হয় না। এই টাইপের ড্রাগগুলোকে বলা হয় মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট। কি বলা হয়? মিউকোসাল প্রোটেক্টিং এজেন্ট।